আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত। আজকে পাঠের মূল বিষয়বস্তু বায়ু। আমরা বোর্ডে বিষয়বস্তু সহ আজকে পড়ার মূল বিষয়গুলি ছকের সাহায্যে দেখে নিই। তাহলে আমাদের আজকে পড়ার মূল বিষয়বস্তু হচ্ছে বায়ু। এবং বায়ুম দুই ধরনের, একটা স্থলজ বায়ু আর একটা জলজ বায়ু। স্থলজ বায়ুমের 30%, জলজ বায়ু 70%। স্থলজ বায়ু আবার কয়েক প্রকার: তরুণা বায়ু, তৃণভূমি বায়ু, মরুভূমি বায়ু, সাভানা বায়ু, বনভূমি বায়ু। তৃণভূমি বায়ু আবার দুই প্রকার, একটা গ্রাসল্যান্ড বা সাভানা আর একটা নাতিশীতোষ্ণ। বনভূমি বায়ু আবার তিন প্রকার, একটা হলো গ্রীষ্মমণ্ডলে বনভূমি, পাতাঝরা বনভূমি, কনিফার বনভূমি। আর জলজ বায়ু আবার দুই প্রকার, একটা স্বাদু পানি এবং সামুদ্রিক। তাহলে আজকে আমরা ছকের সাহায্যে যা কিছু বললাম এবং সমস্তই আজকে পড়ার মূল বিষয়বস্তু। আমরা প্রথমেই বায়ুমের সংজ্ঞাটি বা বায়ুম কি জেনে নেই। বায়ুম পড়ার আগে আমরা পড়েছিলাম যে ইন্ডিভিজুয়াল কোনো একক ব্যক্তি বা সত্তা। ইন্ডিভিজুয়ালের সমষ্টি হচ্ছে পপুলেশন, আমরা পপুলেশনও পড়েছি। পপুলেশনের সমষ্টি হচ্ছে কমিউনিটি, আমরা কমিউনিটিটাও পড়ে ফেলছি। কমিউনিটির সমষ্টি হচ্ছে বায়ু। এখন আমরা আসি বায়ুমের সংজ্ঞা। বায়ু কি? বায়ু হচ্ছে জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককে বলা হয় বায়ু। বায়ু মূলত কতগুলি কমিউনিটির সমন্বয়ে গঠিত এবং বাস্তু সংস্থানের সবচেয়ে বড় একক বায়ু। প্রতিটি বায়ুমের উদ্ভিদ এবং প্রাণী সদস্য। তাহলে আমরা এক এক করে এই বায়ুগুলো করে ফেলব। তা বায়ু পড়ার মূল বিষয়বস্তু হচ্ছে টোটাল এরিয়াটা, এর অভিযোজনিক বৈশিষ্ট্য এবং কী কী উদ্ভিদ এবং কী কী প্রাণী এই প্রত্যেকটি বায়ুমে পাওয়া যায় সেগুলো আমরা জানার চেষ্টা করব। এছাড়া আনুষঙ্গিক প্রত্যেকটা বায়ুমের কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে। প্রথমেই আসো যে তরুণা বায়ু। আমরা তরুণা বায়ু সম্পর্কে একটু জানি। তরুণা বায়ুটা সাধারণত বৃক্ষহীন মেরু অঞ্চল তরুণা অঞ্চল নামে পরিচিত। তা পৃথিবীর মোট স্থলভাগের 10 ভাগের 1 ভাগ হচ্ছে তরুণা বায়ু। 10 ভাগের 1 ভাগ, অথবা কোনো কোনো বইটি এমন লেখা আছে যে 50 লক্ষ একর এরিয়াটাই হচ্ছে তরুণা বায়ু। তরুণা বায়ুমে সাধারণত দেখা যায় গ্রীষ্মকাল খুব সংক্ষিপ্ত, 8 সপ্তাহ অথবা 2 মাস। তাও তাপমাত্রা 10 ডিগ্রির বেশি থাকে না। আর বাকি সময়টা শীতকালে তাপমাত্রা থাকে সবসময় -ডিগ্রি সেন্টিগ্রেডের অথবা তারও অনেক নিচে থাকে এবং তুষার পড়ে। তরুণা বায়ুমের উল্লেখযোগ্য এরিয়াটা আমরা জানার চেষ্টা করি যে সাইবেরিয়া, আলাস্কা, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা ইত্যাদি অংশটাই হচ্ছে তরুণা বায়ুমের এরিয়া। তরুণা বায়ুমের উল্লেখযোগ্য উদ্ভিদের ভিতর শৈবাল, মস, লাইকেন, হোগলা এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। এখানে বড় বড় উদ্ভিদ বাস করবে না, গুল্ম জাতীয় উদ্ভিদে প্রধান উদ্ভিদ। প্রাণীদের ভিতর আছে শিয়াল, কাঠবিড়ালি, নেকড়ে। পাখির ভিতর আছে মাইগ্রেটরি বার্ডস। অতি শীতের কারণে এরা মাইগ্রেশন করে থাকে। আর আর্থ্রোপোডা প্রভাবী প্রাণীর ভিতর আছে মশা এবং মাছি। এই প্রাণীগুলো এখানে থাকে। এছাড়া এখানে বার্ষিক বৃষ্টিপাত হয় 15 সেন্টিমিটার। এখানে বার্ষিক বৃষ্টিপাত 15 সেন্টিমিটার। এই বায়ুমের কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য আছে, সেই অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো আমরা জানার চেষ্টা করব। তা অভিযোজনিক বৈশিষ্ট্যের ভিতর দেখা যায় যে অধিকাংশ প্রাণী, বিশেষ করে পাখিগুলো মাইগ্রেশন করে।
পাখি এবং কিছু স্তন্যপায়ী প্রাণী মাইগ্রেশন করে। এছাড়া অধিকাংশ প্রাণী শীত নিদ্রায় যায় এবং এখানকার অধিকাংশ প্রাণীর রং সাধারণত সাদা হয় এবং এরা গর্তে লুকিয়ে থাকে, শীতকালে গর্তে লুকিয়ে থাকে এবং এরা শীতকালে তাপ সংরক্ষণ করে রাখে। তাহলে আমরা তরুণদা ব্যায়াম সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করলাম। এরপরে আমরা পড়ব তৃণভূমি ব্যায়াম। তৃণভূমি ব্যায়ামটা হলো তৃণজাতীয় উদ্ভিদ নিয়ে যে ব্যায়াম গঠিত সেই ব্যায়ামটাই তৃণভূমি ব্যায়াম। তাহলে তৃণজাতীয় উদ্ভিদ নিয়ে যে ব্যায়াম গঠিত সেই ব্যায়ামটাকে বলা হয় তৃণভূমি ব্যায়াম। এই তৃণভূমি ব্যায়াম আবার দুই প্রকার, একটা গ্রাসল্যান্ড আর এক নাম সাভানা আর একটা নাতিশীতোষ্ণ। তাহলে আমরা প্রথমেই এই গ্রাসল্যান্ড বা সাভানা ব্যায়াম সম্পর্কে জানার চেষ্টা করি। তো সাভানা ব্যায়াম এর এরিয়াটা কোন কোন এরিয়া, যে মধ্য আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল নিয়ে এই ব্যায়াম গঠিত। তা এই ব্যায়ামের সাধারণত দেখা যায় গাছগুলি 10 মিটারের বেশি উঁচু হবে না। বার্ষিক বৃষ্টিপাত হয় 25 থেকে 75 সেন্টিমিটার। উল্লেখযোগ্য প্রাণীর ভিতর হাতি, জিরাফ, নীলগাই, চিতা, ইঁদুর ইত্যাদি। আর উদ্ভিদের ভিতর সাধারণত দেখা যায় তৃণজাতীয় উদ্ভিদ এখানে প্রধান উদ্ভিদ। আর এই ব্যায়ামকে বলা হয় তৃণভূমি এবং বনভূমির মাঝামাঝি একটা ব্যায়াম। এই সাভানা বা এই ব্যায়ামের আরেকটি নাম আছে, যেটা তৃণভূমি আর বনভূমি ব্যায়ামের মাঝামাঝি একটা অবস্থান। এখন আমরা জানার চেষ্টা করব নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত না গরম, এরকম জায়গাটাই নাতিশীতোষ্ণ। তা এই ব্যায়াম বিভিন্ন দেশে অবস্থিত এবং বিভিন্ন নামে অবস্থিত, বিভিন্ন দেশে বিভিন্ন নামে এই ব্যায়াম অবস্থিত। এখানে দেখা যায় লম্বা এবং ছোট উভয় প্রকারের ঘাস জন্মে। আর গ্রাসল্যান্ড তৃণভূমি অর্থ হলো ঘাস জাতীয় উদ্ভিদ থাকবে। তো এখানে লম্বা এবং ছোট দুই রকমের ঘাস জন্মাবে এবং এখানে উল্লেখযোগ্য প্রাণীর ভিতর কুকুর, কাঠবিড়ালি, খরগোশ, তারপরে বন মুরগি, বাজ প্রভৃতি এখানে পাওয়া যায় এবং অসংখ্য প্রজাতির সাপ এবং গিরগিটি বিচরণ করে। উইপোকা, পঙ্গপাল, মৌমাছি এখানেও পাওয়া যায়। কিছুদিন আগে যে পঙ্গপালের কথা তোমরা মিডিয়ায় দেখেছো, সেই পঙ্গপাল এই নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়। তাহলে আমরা এই নাতিশীতোষ্ণ এটাও শিখলাম, গ্রাসল্যান্ড বা সাভানা ব্যায়ামও শিখলাম। এই টোটাল গ্রাসল্যান্ড বা নাতিশীতোষ্ণ দুটো অংশ মিলেই তো তৃণভূমি। এই তৃণভূমি ব্যায়ামের কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য আছে। তৃণভূমি ব্যায়ামের কী কী অভিযোজনিক বৈশিষ্ট্য আছে, যে দলবদ্ধভাবে এখানকার প্রাণীগুলো বাস করে। যে সমস্ত প্রাণীর কথা আমরা বলেছি, এরা সাধারণত দেখা যায় দলবদ্ধভাবে বাস করে। দ্রুত ছুটে চলার সক্ষমতা অর্জন করে, তার মানে এরা দ্রুত চলাচল করতে পারে। আরেকটা হলো এদের জ্ঞান শক্তি খুব প্রকট এবং দাঁত শক্তিশালী। কারণ তৃণ আহার করার জন্য বা ঘাস আহার করার জন্য এদের দাঁত খুব শক্তিশালী এবং শক্তিশালী ম্যান্ডিবল। তাহলে আমরা অভিযোজনিক বৈশিষ্ট্য শিখে ফেললাম। তা এরপরে আমরা মরুভূমি ব্যায়ামটা জানার চেষ্টা করব। মরুভূমি হচ্ছে শুষ্ক ভূখণ্ড, যেখানে তাপমাত্রা সাধারণত দেখা যায় রাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, দিনে থাকে অনেক গরম, 45 অর্থাৎ 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকে। আর বৃষ্টিপাত 25 সেন্টিমিটারও কম থাকে। মরুভূমি ব্যায়ামে বৃষ্টিপাত 25 সেন্টিমিটারও কম থাকবে। এই টোটাল এরিয়াটা 30%, তার মানে টোটাল স্থলভূমির 30% এরিয়াটাই হচ্ছে মরুভূমি ব্যায়ামের এরিয়া।
তা উল্লেখযোগ্য এরিয়ার ভিতর দক্ষিণ আমেরিকার ইদাহো, চিলি, আফ্রিকার সাহারা, এশিয়ার গোবি, ভারতের রাজস্থান সহ আরবের মরুভূমি, অ্যারিজোনার মরুভূমি, অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার মরুভূমি এই বায়োমের অন্তর্ভুক্ত। তার মানে যে পৃথিবীর যে বড় বড় মরুভূমিগুলো আছে এই টোটালটাই এই বায়োমের এরিয়াটা। এই বায়োমের উল্লেখযোগ্য উদ্ভিদের ভিতর ক্যাকটাস, অ্যাকাসিয়া এবং আরবীয় কান্ট্রির কিছু কিছু এরিয়ায় খেজুর গাছ প্রচুর পাওয়া যায়। প্রাণীর ভিতর পিঁপড়া, মৌমাছি, বিটেল, লিজার্ড, ক্যাঙ্গারু র্যাট, উট ইত্যাদি এই বায়োমে পাওয়া যায়। মরুভূমি বায়োমের কিছু উল্লেখযোগ্য অভিযোজনিক বৈশিষ্ট্য আছে। অভিযোজনিক বৈশিষ্ট্য কি কি? এরা আর্দ্রতা সংরক্ষণ করে রাখে, দ্রুত চলাচল করতে পারে, এদের দেহের বর্ণ পরিবর্তন করতে পারে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে, এবং এদের দেহ থেকে এক প্রকার বিষ নিঃসৃত করে যা অন্য প্রাণীগুলির কাছে আসতে পারবে না, আসলে হয়তো মারা যাবে, এবং এদের নাসানন্দ চিকুন যাতে বালির ভিতর দিয়ে এরা দ্রুত চলাচল করলেও নাকে কোনো বস্তু যাতে প্রবেশ করতে না পারে। তাহলে আমরা অভিযোজনী বৈশিষ্ট্যগুলো শিখে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সাবানা বায়োম নিয়ে আলোচনা করব। সাবানা একটা স্পেনীয় শব্দ। স্পেনিশরা একে বিস্তীর্ণ বনভূমিকে বা বিস্তীর্ণ তৃণভূমিকে সাবানা বলতো। তাহলে আমরা এর আগে যে তৃণভূমি পড়েছি, এই স্পেনীয়রা এই তৃণভূমিকেই নাম দিয়েছিল সাবানা বায়োম। তাহলে সাবানা একটা স্পেনীয় শব্দ এবং ওদের নাম অনুসারে এই বায়োমটিকে সাবানা বায়োম নামে অভিহিত করা হয়েছে। এই সাবানা মরুভূমি এবং কঙ্গো অববাহিকার উষ্ণমণ্ডলীয় বন অঞ্চলের মাঝে এই বায়োমটি অবস্থিত। এখানে তিনটে ঋতু লক্ষ্য করা যায়। একটা হলো শীতকাল, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল। তারপরে শীতকালে বৃষ্টিহীন, তার মানে শীতকালে এখানে বৃষ্টি নামে না। গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 10 থেকে 60 ইঞ্চি। বৃষ্টিপাত কম হয়, তৃণজাতীয় উদ্ভিদ এখানে বেশি দেখা যায়। সাবানা বায়োমে কি কি উদ্ভিদ আছে, কি কি প্রাণী আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। উদ্ভিদের ভিতর এখানে গম জাতীয় উদ্ভিদের চাষ বেশি হয়। এছাড়া আরেকটি উদ্ভিদ আছে জোয়ার এবং বাজরা। এছাড়াও বাবলা, ইউফরবিয়া এবং কিছু তাল জাতীয় উদ্ভিদ এখানকার প্রধান উদ্ভিদ। এই অঞ্চলে কিছু প্রাণী আছে, বিশেষ করে এন্টিলোপ, জেব্রা, জিরাফ ইত্যাদি উল্লেখযোগ্য প্রাণী। মাংসাশী প্রাণীর ভিতর আছে সিংহ, হায়না, চিতা ইত্যাদি। তাহলে আমরা সাবানা বায়োম মোটামুটি করে ফেললাম। এর পরবর্তী বায়োমটা হচ্ছে বনভূমি বায়োম। এর পরবর্তী বায়োম বনভূমি বায়োম। বনভূমি বায়োম, বনভূমি বায়োমের এরিয়াটা অনেক বড়। বনভূমি বায়োমের এরিয়াটা অনেক বড়, যেমন 1/3 এলাকা নিয়ে বনভূমি। তার মানে দেখা যাচ্ছে যে 3 ভাগের 1 ভাগ এরিয়াটাই বনভূমি। স্থলচর উদ্ভিদের 2/3, তার মানে স্থলচর উদ্ভিদের 2/3 এখানে বাস করে। হ্যাঁ, স্থলচর উদ্ভিদের 2/3, 3 ভাগের 2 ভাগ এখানে বাস করে। জ্যান্ত জীবের 70% কার্বন এখানে জমে আছে, তার মানে এখানে প্রচুর কার্বনও এখানে এই বায়োমের ভিতরে আছে। বিজ্ঞানীদের দৃষ্টিতে এই বায়োম 3 প্রকার। একটা হলো গ্রীষ্মমণ্ডলীয়, পাতাঝরা এবং কনিফার। আমরা প্রথমেই গ্রীষ্মমণ্ডলীয় বনভূমিটায় পড়ব আগে। গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি হলো হটস্পট এরিয়া সমৃদ্ধ এরিয়া। তো বায়োলজিতে হটস্পট এরকম একটা শব্দ আছে। হটস্পট হচ্ছে জীব বৈচিত্র্য সমৃদ্ধ এরিয়াটাই হটস্পট এরিয়া। এরিয়ার তাপমাত্রা যেমন অনুকূলে থাকে, আর্দ্রতা এবং বৃষ্টিপাত সব কিছু অনুকূলে থাকার কারণে হটস্পট এরিয়াটা নামে পরিচিত হয়ে যায়। তো আমরা দেখি কী কারণে এখানে হটস্পট এরিয়া বা তাপমাত্রা কত, আর্দ্রতা কত, জলবায়ু কত আমরা একটু দেখি। যে এখানে বার্ষিক বৃষ্টিপাত হয় 200 থেকে 225 সেন্টিমিটার।
তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এর বেশি কম বেশি সাধারণত হয় না। আর্দ্রতা 77 থেকে 88। সূর্যালোকের প্রবেশ ঘটে কম, সূর্যের আলো খুব কম ঘটে। গাছ সাধারণত দেখা যায় 25 থেকে 35 মিটার পর্যন্ত লম্বা হয়। তা সাধারণত দেখা যায় যে লতা গাছ, পরাশ্রয়ী উদ্ভিদ, পরাশ্রয়ী মানে কি, যে উদ্ভিদ অন্যের উপর ভর করে থাকে, যে বিশেষ করে অর্কিড এই বনে দেখা যায়। দক্ষিণ আমেরিকার আমাজন, দক্ষিণ আমেরিকার বৃহত্তর একটা বন আছে আমাজন, সেই আমাজনও এই গ্রীষ্মমণ্ডলীয় বায়ুমে অবস্থিত, অর্থাৎ এই বায়ুমে আছে। এছাড়া দক্ষিণ পূর্বের কিছু এরিয়া আছে এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য এরিয়া আছে। এছাড়াও দেখা যায় বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলার বন এই বায়ুমের অন্তর্গত। এই বায়ুমের উল্লেখযোগ্য প্রাণীর ভিতরে কি কি প্রাণী আছে? বিশেষ করে কিছু প্রজাপতি পাওয়া যায়, বিটেল পাওয়া যায়, অসংখ্য পিঁপড়া, মাকড়সা, উভচরের ভিতর সোনা ব্যাং, কোনো ব্যাং, গেসো ব্যাং, তারপরে সাপ, গিরগিটি, কাছিম, টিয়া, ঈগল, তারপরে বাদুড়, বানর, কাঠবিড়ালি, গন্ধগোকুল, বনবিড়াল প্রভৃতি এই বায়ুমের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণী। এর পরবর্তী বায়ুমটা আমরা পড়ব পাতাঝরা বায়ুম। এই পাতাঝরা বায়ুমের ইংরেজি শব্দ হল ডিসিডুয়াস ফরেস্ট। এই বায়ুমের টোটাল এরিয়াটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম ও মধ্য ইউরোপ জুড়ে বিস্তৃত। এই বায়ুমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে শরৎকালে পাতা ঝরে যায়, পুরা শীতকালে গাছে পাতা থাকে না, শীতের শেষে আবার নতুন পাতা গজায়। এই পাতাগুলি পচে মাটিতে পুষ্টি সমৃদ্ধ, অর্থাৎ পুষ্টির যোগান দেয়। পাতাগুলি পচে মাটিতে পুষ্টির যোগান দেয়। এখানে বার্ষিক বৃষ্টিপাত হয় 75 থেকে 150 সেন্টিমিটার এবং গাছগুলি সাধারণত দেখা যায় 283 থেকে 472 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। হিমালয় পর্বতের 2700 থেকে 3000 মিটার উঁচুতে পাইন, ফার, জুপিটার জাতীয় গাছ এখানে জন্মে। এছাড়া দেখা যায় এই বনে হরিণ, কাঠবিড়ালি, খরগোশ, ভালুক, শিয়াল, পাহাড়ি সিংহ, তারপরে পেঁচা, বাজ পাখি, সাপ, কচ্ছপ সহ বিভিন্ন ধরনের প্রাণী এখানে বাস করে পাতাঝরা বনভূমিতে। এর আরেক নাম হচ্ছে রেসিডুয়াল ফরেস্ট। এর পরবর্তীতে আমরা আরেকটি বায়ুম পড়ব, সেটা হলো কনিফার বায়ুম। কনিফার বায়ুম, কনিফার জাতীয় উদ্ভিদ গঠিত অঞ্চলটাই কনিফার বায়ুম। বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরেশিয়া, সাইবেরিয়ার কিছু অংশ আমরা এখানে তরুণদা বায়ুমের বলছি, আর বাকি অংশ অর্থাৎ 2/3 সাইবেরিয়ার, 2/3 সাইবেরিয়ার, স্ক্যান্ডিনেভিয়া, আলাস্কা এবং কানাডায় এই বায়ুম অবস্থিত। এখানের তাপমাত্রা সাধারণত খুব কম থাকে এবং সেই তাপমাত্রা ফ্রিজিং তাপমাত্রার নিচে থাকে। বর্ষণের পরিবর্তে হয় সাধারণত তুষারপাত, এর পরিমাণ হচ্ছে 40 থেকে 100 সেন্টিমিটার এবং মাটি খুব পাতলা, কম পুষ্টিদায়ক এবং অ্যাসিডিক। এই বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হচ্ছে ফার, পাইন ইত্যাদি। উল্লেখযোগ্য প্রাণীর ভিতর আছে ফেলিক্স, তারপরে বেজি গোত্রের অনেক প্রজাতি, স্তন্যপায়ী প্রাণীর ভিতর খরগোশ, লাল কাঠবিড়ালি, তারপর লেমিং, রিভার ইত্যাদি। এছাড়াও দেখা যায় মাইগ্রেটরি পাখি এখানে পাওয়া যায়। মাইগ্রেটরি পাখির ভিতর উল্লেখযোগ্য হচ্ছে যে চড়ুই, তারপরে চড়ুই পাখি সহ অন্যান্য যে পাখিগুলো আছে এরা মাইগ্রেটরি বা মাইগ্রেশন করে থাকে। তাহলে আমরা যে স্থলজ বায়ুমের মোটামুটি সবগুলো বায়ুম সংক্ষিপ্ত আকারে এখানে আমরা বর্ণনা করেছি। এর পরবর্তীতে আমরা জলজ বায়ুম পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে স্থলজ বায়ুম নিয়ে আলোচনা করেছি, আমরা এখন জলজ বায়ুম নিয়ে আলোচনা করব। জলজ বায়ুমের এরিয়াটা অনেক বেশি,
আমরা স্থলজ এরিয়াটা বলেছিলাম যে 30% এরিয়াটা স্থলজ বায়ু আর 70% এরিয়াটাই হচ্ছে জলজ বায়ু। এই জলজ বায়ু আবার দুই প্রকার, একটা স্বাদু পানির বায়ু আর একটা হলো মেরিন সামুদ্রিক বায়ু। স্বাদু পানির বায়ু খুব সংক্ষিপ্ত বা ছোট, এর এরিয়াটা দেখা যাচ্ছে যে অনেক সংক্ষিপ্ত কিন্তু ছোট, কিন্তু বাস্তুতান্ত্রিক দিক থেকে এর গুরুত্বটা অনেক বেশি। কারণ কি, স্বাদু পানি আমরা খাবারের কাজে ব্যবহার করি, গৃহস্থলীর কাজে দেখা যায় জমিতে সেচ হিসাবে এই স্বাদু পানি ব্যবহার করা হয়। এছাড়া দেখা যায় যে বাস্তুতান্ত্রিক দিক থেকে স্বাদু পানির গুরুত্বটা অনেক বেশি। তাহলে যে জলজ বায়ুর যে দুটো পার্ট, একটা স্বাদু পানি এবং আরেকটা হলো সামুদ্রিক। এখন আমরা প্রথমেই স্বাদু পানিটা বিস্তারিত জানার চেষ্টা করি। তা স্বাদু পানির এখানে লবণের পরিমাণ নাই বললেই চলে, সর্বোচ্চ দেখা যায় 1% পর্যন্ত লবণ থাকতে পারে। তা পৃথিবীর 1/5 স্বাদু পানির বায়ু অবস্থিত, তার মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে স্বাদু পানি আর বাকিটা কি সামুদ্রিক। তাহলে 5 ভাগের 1 ভাগ হচ্ছে স্বাদু পানি। এই স্বাদু পানিতে দেখা যায় উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা খুব একটা বেশি থাকে না এবং প্রচুর পুষ্টি থাকে এবং খনিজ সম্পদ থাকে। এই অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণী মোটামুটি বাস করে, তবে বেশিরভাগ প্রাণীগুলো সমুদ্রে বাস করে। তা স্বাদু পানি আবার কয়েক প্রকার হতে পারে অঞ্চল, যেমন পুকুর, হ্রদ, নদী এবং জলাশয়। তাহলে স্বাদু পানির এরিয়াটা হচ্ছে পুকুর, হ্রদ, নদী এবং জলাশয়। পুকুর এবং হ্রদ আমরা একসাথে আলোচনায় নেব দুটো, কারণ দুটো প্রায় পাশাপাশি। যে পুকুর কয়েক বর্গ মিটার থেকে কয়েক হাজার বর্গ মিটার পর্যন্ত হতে পারে। পুকুর এবং হ্রদ কয়েক বর্গ মিটার থেকে কয়েক হাজার বর্গ মিটার পর্যন্ত হতে পারে। পৃথিবী ব্যাপী সমস্ত জায়গায় পুকুর এবং হ্রদ আছে। পুকুর ঋতুভিত্তিক, মাত্র কয়েক মাস স্থায়ী হতে পারে, কিন্তু হ্রদের স্থায়িত্ব শত শত বছর ব্যাপী। পুকুর এবং হ্রদ পৃথক জলাশয় হিসাবে থাকে, কিন্তু পুকুর এবং হ্রদ আলাদা আলাদা। পুকুরের ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে 3টে জোন থাকে অথবা 2টে জোন থাকতে পারে, লিটোরাল, লিমনেটিক এবং প্রোফন্ডাল। অনেক সময় পুকুরে লিটোরাল আর লিমনেটিক এই দুইটা জোন থাকবে আর প্রোফন্ডাল জোন থাকে না, কিন্তু হ্রদের ক্ষেত্রে লিটোরাল, লিমনেটিক এবং প্রোফন্ডাল। তার মানে পুকুরটা সাধারণত দেখা যায় অগভীর থাকে আর হ্রদটা থাকে গভীর। এছাড়া যে পুকুর এবং হ্রদ পৃথক জলাশয় হিসাবে থাকবে এবং অন্যান্য জলাশয় যেমন নদী, সাগর ইত্যাদির সঙ্গে এর সংযোগ থাকে না। নদী, সাগর ইত্যাদির সঙ্গে এই পুকুর আর হ্রদের কোনো সংযোগ নাই। এই কারণে এখানে দেখা যায় যে প্রজাতি বৈচিত্র্য কম থাকে। এর পরবর্তী স্টেজে আমরা আরেকটা অংশ পড়ব, সেটা হলো নদী। নদী বিস্তৃতি পৃথিবীর সবখানে। নদীর বিস্তৃতি পৃথিবীর সবখানে। নদীর গতি থাকে সাধারণত দেখা যায় একমুখী। নদী তৈরি হয় ঝর্ণা, গলিত হিমবাহ, এমনকি হ্রদ থেকেও নদীর সৃষ্টি হতে পারে। নদী যেখান থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় নদীর উৎস। পরবর্তীতে নদী বিভিন্ন উপধারায় বিভক্ত হয়ে যায়। প্রবাহমান নদী অবশেষে কোথায় মেশে? সাগরে মেশে। আর সাগরে যে জায়গাটায় মিলন ঘটে তাকে বলা হয় মোহনা। নদীর পানিতে সাধারণত অক্সিজেনের মাত্রা বেশি থাকে এবং তাপমাত্রা কম থাকে। এই অক্সিজেন বেশি এবং তাপমাত্রা কম থাকার কারণে নদীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বাস করে। উদ্ভিদের মধ্যে যে শৈবাল সাধারণত দেখা যায়, আর প্রাণীর ভিতর কার্প, ক্যাটফিশ সহ বিভিন্ন ধরনের মাছ উল্লেখযোগ্য। এছাড়া স্বাদু পানির আরেকটি অংশ আছে জলাভূমি। জলাভূমি হচ্ছে অগভীর, স্যাঁতসেঁতে, স্থির পানি জলাধারকে সাধারণত জলাভূমি হিসেবে আখ্যায়িত করা হয়। আমার 3টে পয়েন্ট আমরা এখানে বললাম। একটা হলো অগভীর, স্যাঁতসেঁতে এবং স্থির পানির জলাশয়কে সাধারণত জলাভূমি হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন হাওর, বাওর, বিল, ঝিল এগুলো কিন্তু জলাভূমি। বাংলাদেশে 2টা উল্লেখযোগ্য জলাভূমি আছে,
যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবনের জলাভূমি। এই টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবনের জলাভূমি জীব বৈচিত্র্য সমৃদ্ধ, কারণ এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং প্রচুর প্রাণী দেখা যায়। অসংখ্য প্রজাতির মাছ এখানে পাওয়া যাবে, সরীসৃপ পাওয়া যাবে, উভচর পাওয়া যাবে এবং স্তন্যপায়ী প্রাণী সহ অন্যান্য জীব এই জলাভূমিতে বাস করে একটা জীব বৈচিত্র্যের সৃষ্টি করেছে। এখানে প্রধান প্রধান উদ্ভিদের ভিতর মাখনা, সিঙ্গারা, পদ্ম, শাপলা, হোগলা ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে আমরা কি কি পড়লাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো যে স্বাদু পানির ভিতর আমরা বলেছি পুকুর, হ্রদ, নদী এবং জলাভূমি। তাহলে আমরা এই অংশগুলো মোটামুটি শেষ করলাম। এই পরবর্তী স্টেজে আমরা পড়ব সামুদ্রিক বায়ু। সামুদ্রিক বায়ু পৃথিবীর সবচেয়ে বড় এরিয়াটাই হচ্ছে সামুদ্রিক বায়ু। পৃথিবীর 2/3 এলাকা সামুদ্রিক বায়ু। তার মানে যে 2/3 বা 2/4, কোনো কোনো বইতে 2/3 লেখা আছে, 2/4 আছে। তার মানে যদি আমরা ধরে নিই 1/4, তার মানে 4 ভাগে 3 ভাগই হচ্ছে এই সামুদ্রিক বায়ু। এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ু, কারণ এখানে উৎপাদিত হয় পৃথিবীর সবচেয়ে বেশি অক্সিজেন এবং পাশাপাশি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এখানে গৃহীত হয়। যেমন অক্সিজেনের পরিমাণ এই বায়ুতে বেশি আছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণও এখানে বেশি আছে। এই বায়ু আবার 3 ধরনের, একটা মহাসাগর, প্রবাল প্রাচীর এবং মোহনা। তাহলে মহাসাগর, তারপরে হলো প্রবাল প্রাচীর এবং মোহনা, এই 3টে এরিয়া নিয়েই হচ্ছে সামুদ্রিক বায়ু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা সামুদ্রিক বায়ু নিয়ে আলোচনা করছিলাম যে সামুদ্রিক বায়ু এখানে দেখা যায় অক্সিজেনের পরিমাণ যেমন পর্যাপ্ত থাকে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বেশি থাকে। তাই সামুদ্রিক বায়ু আবার 3 প্রকার, একটা হলো মহাসাগর, তারপরে প্রবাল প্রাচীর, আর একটা হলো মোহনা। তাহলে আমরা সামুদ্রিক বায়ু নিয়ে এখন আলোচনা করব। তাই সামুদ্রিক বায়ু প্রথম যেটা বলেছি 3টের একটা অংশ হলো কি মহাসাগর। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র এবং পৃথিবীর 70% অঞ্চল এই বাস্তুতন্ত্রের অন্তর্গত। তার মানে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, আর 70% অঞ্চল এই বাস্তুতন্ত্রের অন্তর্গত। তার মানে আমরা এক কথা বলতে পারি যে মহাসাগরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, আবার এরিয়াটা হচ্ছে 70%। এই মহাসাগর আছে কয়টি? 5টি। 5টি মহাসাগরের নাম তোমরা হয়তো নিচের ক্লাসে পড়েছো, এখন আমি আবার একটু বলি। আটলান্টিক মহাসাগর, প্যাসিফিক মহাসাগর, ইন্ডিয়ান মহাসাগর, সাউদার্ন মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। এসব অঞ্চল থেকে সমুদ্রের সৃষ্টি হয়েছে। মহাসাগর জীববৈচিত্র্য বিভিন্নতা এবং প্রাচুর্যের লক্ষণীয়, কারণ মহাসাগরে সবচেয়ে পানির পরিমাণ যেমন বেশি, সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি, কার্বনের পরিমাণও বেশি এবং জীবের সংখ্যাও এখানে বেশি থাকে। এই সংক্রান্ত আলোচনা অনার্স লেভেলে অনেক বিস্তারিত পড়া হয়। ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের ওইরকম বড় করে সিলেবাসের নাই, সংক্ষিপ্ত আকারে জানলেই চলবে। এর পরবর্তীতে আরেকটি এরিয়া পড়ব আমরা, প্রবাল প্রাচীর। সমুদ্রের এরিয়া আরেকটা অংশের নাম হচ্ছে প্রবাল প্রাচীর। এখন প্রবাল জিনিসটা কি বা প্রবাল প্রাচীর জিনিসটা কি? প্রবাল হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীর দেহ নিঃসৃত পদার্থ জমা হতে হতে এক সময় প্রবাল প্রাচীর তৈরি হয়ে যায়। এই প্রবাল প্রাচীর তৈরি হতে গেলে সাধারণত দেখা যায় পানি অগভীর থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝে থাকতে হবে এবং পানি কিছুটা উষ্ণ থাকতে হবে এবং সমুদ্রের ঢেউ, এই পয়েন্ট থাকলে প্রবাল প্রাচীর বা প্রবাল তৈরি হবে। এবং আমাদের বাংলাদেশে সেন্ট মার্টিন এরিয়ায়, তোমরা যারা সেন্ট মার্টিনে বেড়াইতে গিয়েছো, বিশেষ করে অনার্সের স্টুডেন্টরা সেন্ট মার্টিনে যাওয়া আছে, ওখানে তোমরা এই প্রবাল প্রাচীরগুলো দেখেছো বা আমরা তোমাদের এটা দেখিয়ে
দেখাইছি। এই প্রবাল প্রাচীর কোন কোন জায়গায় সাধারণত দেখা যায়? আমরা 5টি মহাসাগরের কথা বলেছি, তার ভিতর আটলান্টিক, প্যাসিফিক এবং ইন্ডিয়ান সাগরে প্রবাল প্রাচীর থাকে। তার মানে 5টিতেই প্রবাল প্রাচীর নাই। তাহলে আছে কোথায়? আটলান্টিক, প্যাসিফিক আর ইন্ডিয়ান, এই 3টে সাগরে প্রবাল প্রাচীর পাওয়া যায়। এর লাস্ট স্টেজ আমরা এখন পড়ব মোহনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহনা এমন একটা জায়গা যেখানে দেখা যায় যে নদী এবং সাগর, আমরা সংক্ষিপ্ত আকারে যদি জিনিসটা শিখি, তবে নদী ও সাগরের মিলনস্থলকে বলা হয় মোহনা। মোহনা হচ্ছে নদী এবং সাগরের মিলনস্থল। তা এখানে প্রচুর পুষ্টি থাকে। তার মানে দেখা যাচ্ছে একদিকে নদীর পানি, নদীর লোনা পানি, আর একদিকে সমুদ্রের লবণাক্ত পানি। এই দুই পানির মিশ্রণের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একদিকে নদীর পানি আর একদিকে সাগরের পানি। তা সাগরের পানিতে সাধারণত দেখা যায় লবণাক্ত পানি, আর দেখা যাচ্ছে স্বাদু পানির মিশ্রণে লবণের পরিমাণ নাই বললেই চলে। তা এই দুই পানির মিলনের ফলে সেখানে দেখা যায় যে প্রচুর অক্সিজেন তৈরি হয়। প্রচুর অক্সিজেন তৈরি হওয়ার কারণে সেখানে দেখা যায় যে একদিকে যেমন উদ্ভিদের সংখ্যা, বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটন পর্যাপ্ত আকারে পাওয়া যায়। উল্লেখযোগ্য ফাইটোপ্ল্যাঙ্কটনের ভিতর নাম হচ্ছে বিশেষ করে ডায়াটম। ডায়াটম একটা উল্লেখযোগ্য ফাইটোপ্ল্যাঙ্কটন। আর বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, বিশেষ করে স্যামন মাছ এখানে পর্যাপ্ত পাওয়া যায়। এছাড়া দেখা যায় মাইগ্রেটরি পাখি ওখানে ভিড় করে, বা প্রচুর মাইগ্রেটরি পাখি যায়। কেন যায়? কারণ ওখানে পর্যাপ্ত খাবারের সন্ধান পাওয়া যায়। কারণ দুই পানির মিলনের ফলে সেখানে প্রচুর পুষ্টি সমৃদ্ধ এরিয়া হিসাবেই পরিচিত হয়, এবং সেখানে একদিকে যেমন উদ্ভিদের সংখ্যা পাওয়া যায়, বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর ছোট ছোট যে জু প্ল্যাঙ্কটনগুলো আছে তাদের প্রধান খাবারই কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন। এই প্ল্যাঙ্কটনগুলো সাধারণত দেখা যায় আণুবীক্ষণিক হয়। আবার অনুরূপভাবে বড় মাছের সংখ্যা পাওয়া যায়, ছোট বড় সব রকমই মাছ এখানে পাওয়া যায়। আর এই পানি সাধারণত দেখা যাচ্ছে যে নদীর আর সাগরের দুটোর মিলনস্থল, এটি মোহনা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি পড়লাম একটু যদি আমি আবার রিপিট করি। আজকে আমরা পড়েছি বায়োম। তা বায়োমের সংজ্ঞাটি তোমরা আরেকটু খেয়াল করো, যে বায়োম হচ্ছে জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একক। তা বায়োম মূলত কতগুলি কমিউনিটির সমন্বয়ে গঠিত এবং বাস্তু সংস্থানের সবচেয়ে বড় একক। আমরা বায়োমের বিস্তারিত এখানে পড়েছি। কী বিষয় আমরা পড়েছি শখের সাইজে আমি আবার একটু রিপিট করি। আজকে আমরা যে বিষয় পড়েছি সেটা একটু দেখে নাও। আমরা বায়োমের সংজ্ঞাটি জানার চেষ্টা করেছি। স্থলজ বায়োম এটা জানার চেষ্টা করেছি। স্থলজ বায়োমের যে কয়েকটি নাম আমরা, যেমন তৃণদা বায়োম, তৃণভূমি বায়োম, মরুভূমি বায়োম, সাভানা বায়োম, বনভূমি বায়োম। এই তৃণভূমি বায়োমের গ্রাসল্যান্ড, সাভানা সম্পর্কে জানছি এবং নাতিশীতোষ্ণ বায়োম সম্পর্কে আমরা জেনেছি। বনভূমি বায়োম যে সবচেয়ে বড় বায়োম, যেটা হটস্পট নামে পরিচিত, সেই বায়োম সম্পর্কে আমরা 3টে বায়োম শিখেছি: গ্রীষ্মমণ্ডলীয় বায়োম, পাতাঝরা বনভূমি এবং কনিফার বায়োম বা বনভূমি, এটা আমরা শিখেছি। এছাড়া জলজ বায়োম, যেটা তোমাদের বইতে সংক্ষিপ্ত আকারে আছে, এটা অনার্স লেভেল অ্যাকচুয়ালি বড় করে পড়তে হয়। আমরা জলজ বায়োম, স্বাদু পানির বায়োম এবং সামুদ্রিক বায়োম। স্বাদু পানির বায়োমের ভিতর আমরা শিখেছি একটা হলো পুকুর, হ্রদ, নদী এবং জলাভূমি। তার মানে এখানে 4টে জিনিস: পুকুর, হ্রদ, নদী, জলাভূমি। আর সামুদ্রিক বায়োমের ভিতর আমরা সেটাও শিখেছি, সামুদ্রিক বায়োমের 3টে অংশ, যেমন মহাসাগর, মোহনা আর প্রবাল প্রাচীর, এ সম্পর্কে আমরা জেনেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা মোটামুটি আমরা বায়োম সম্পর্কে অনেক কিছু শিখেছি। এবং বায়োমের যে শেখার সময় একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করে পড়াশোনা করো, যে 4টে পয়েন্ট মূলত থাকতেই হয়। 4টে পয়েন্টের ভিতর এখানকার এরিয়াটা, কোন এরিয়া নিয়ে কোন বায়োম গঠিত, এই বিষয়টা যেমন অলরেডি মুখস্থ করতে হয়। দেশের নাম, এরিয়ার নাম, এগুলো বানায় লেখা যায়নি।
মুখস্থ করতে হবে। আর কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য, প্রত্যেকটা ব্যায়ামের কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য আছে, সেই অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো আমাদের শিখতে হবে। এখানে আরেকটু শিখতে হয় যে কী কী উদ্ভিদ জন্মে এবং কী কী প্রাণী জন্মে। তা অনেক সময় কমন একটি ব্যায়াম করলে পরে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। যখন 8-10টা ব্যায়াম একসাথে জানা হয়, পড়া হয়, তখন কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর নামগুলো যদি সুন্দরভাবে খেয়াল না করা যায় তাহলে মনে রাখা সম্ভব হয় না। তাছাড়া প্রত্যেকটা ব্যায়ামের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আমরা হয়তোবা এই চ্যাপ্টারের অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।